ঠাস করে একটা চর বসিয়ে দিল তুর্য হীরের গালে। চরের মাত্রাটা এতটাই তীব্র ছিল যে হীর ছিটকে নিচে পড়ে যায়। এই মুহূর্তে তুর্যর কোনো হুঁশ নেই। হীরের ঠোঁটের কাটা জায়গা থেকে রক্ত ঝরছে, সেটা তুর্যর চোখে পড়ছে না। রাগে তার কপালের রগ ফুলে গেছে। হীরের চুলের মুঠি ধরে নিচে থেকে উঠিয়ে নিজের সাথে মিশিয়ে নিল তুর্য। সে কি করছে সে নিজেও বুঝতে পারছে না। 1 মিনিট আগে সে হীরকে চর মেরেছে আর এখন হীরকে বুকে জড়িয়ে ধরে আছে। এমন একটা কাণ্ড ঘটে যাবে সেটা আমার চিন্তাধারার বাইরে ছিল। কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হলে প্রতিবারের মতো ছাদে চলে আসি ভেজার জন্য। বৃষ্টির সময় কেউ ছাদে আসে না, এজন্যই মনের সুখে ভিজতে পারি। কিন্তু আজ যখন ভিজছিলাম তখন হঠাৎ পিছনে ঘুরতেই দেখি তুর্য ভাইয়া একদম আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। এভাবে আচমকা ভাইয়াকে দেখে আমি ভয় পেয়ে যাই। নিজেকে সামলাতে না পেরে পিছন দিকে পড়ে যেতে নিলে ভাইয়া আমার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। ভাইয়ার চোখের দিকে তাকিয়ে আছি আমি। ওই চোখ দুটোয় কেমন যেন একটা নেশা লেগে আছে। নেশার ঘোর আমাকে তার দিকে টানছে। নিজের অজান্তেই তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিলাম আমি। অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ভাইয়ার সামনে। একটু আগে যেই কাজটা করেছি তার জন্য জেরা করা হচ্ছে আমাকে। জানি না আমার কি হয়েছিল, কেন করলাম এই কাজটা। লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তুর্য ভাইয়া আমার দিকে কিছুক্ষণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে প্রশ্ন শুরু করল। কি ছিল ওটা? ভাইয়ার কণ্ঠ শুনেই আমার পা কাঁপা শুরু হয়ে গেছে। কোনোরকম কাঁপতে কাঁপতে উত্তর দিলাম, সরি, আসলে কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। এটা কি ছিল হীর? সে কি তুমি মানে আপনি জানেন না? ওটা চুমু ছিল। সেটা আমিও জানি যে চুমু ছিল, কিন্তু কারণটা জানতে চাই। কি উত্তর দেব বুঝতে পারছি না। আমার এমনটা করার পিছনে যে কোনো কারণ ছিল না, সেটা কি সে মানবে? আচ্ছা, আমি যদি ভাইয়াকে আমার বয়ফ্রেন্ড হতে বলি কেমন হবে? রাগ করবে না তো? না না, রাগ করবে কেন? আমি কি কোনো অংশে কম নাকি? যথেষ্ট সুন্দরী আমি। সাহস করে বলেই দেখি। তুর্য ভাইয়া, বল, আপনি কি এত ভনিতা না করে বলতো, আপনি কি আমার বয়ফ্রেন্ড হবেন? আপনি আমার বয়ফ্রেন্ড হলে আমার সব বান্ধবীরা জলে পুড়ে মরে যাবে। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু তুর্য ভাইয়ার আমাকে চড় মারতে দেরি হয়নি। বর্তমান পরম আবেশে তার বুকে আগলে রেখেছেন আমাকে। এখন আমার খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত বুঝতে পারছি না। ব্যাপারটা অনেকটা জুতা মেরে গরু দানের মতো লাগছে। অনেকটা অভিমান নিয়ে ভাইয়াকে নিজের কাছে থেকে সরিয়ে দিলাম। আপনি আমাকে চড় কেন মারলেন? আমি কি দেখতে খারাপ? আমি দেখতে যথেষ্ট সুন্দরী, এজন্য আমি ভালো কাউকে ডিজার্ভ করি। আমি আপনাকে আমার বয়ফ্রেন্ড হওয়ার প্রপোজাল দিতাম না। আজকে আপনি আমাকে কলেজে দিয়ে আসাতে আমার সব ফ্রেন্ডরা ভেবে নিয়েছে আপনি আমার বয়ফ্রেন্ড। তাই আমিও ভাবলাম হলে ক্ষতি কোথায়? কাজিন কি বফ হতে পারে না? আমাকে কবে বুঝতে পারবি বলতো তুই? তুই আমাকে বয়ফ্রেন্ড বানাতে চাইছিস শুধুমাত্র শো অফ করার জন্য। ভালোবাসে কাছে এলে ঠিকই আপন করে নিতাম। আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে শো অফ করতে পারবি, কিন্তু এসব কিছুর মাঝে আমার মনটা কতটা কষ্ট পাবে ধারণা আছে তোর? এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমিও তো আপনার গার্লফ্রেন্ড হব, তাই না? আর আমাকে ভালো মতো দেখেছেন কখনো? হিয়ার থেকেও বেশি সুন্দর আমি আব্বু বলে। সব ছেলেরা বাইরের সৌন্দর্য চায় না হীর। অনেকের কাছে ভালোবাসাটাই সব। বুঝলাম। এখন উত্তর কি হ্যাঁ নাকি না? যেদিন ভালোবেসে আমার কাছে আসবি সেদিন ঠিকই আপন করে নেব। আপাতত 10 হাত দূরে থাকবি আমার। কথাটা বলে ভাইয়া সেখান থেকে বেরিয়ে গেল। আমি এখনো ভেবে পাচ্ছি না আমি ভুলটা কোথায় করলাম। আমার সব বান্ধবীদের রিলেশন তো এভাবেই শুরু হয়েছিল। ভালোবেসে কাছে কিভাবে আসে সেটা তো আমার জানা নেই। ছাদ থেকে নেমে সোজা বাসায় চলে গেলাম। সেখানে গিয়েও শান্তি নেই, হিয়া চেঁচামেচি শুরু করে দিয়েছে মেঝে ভিজে যাওয়াতে। আমি নিশ্চিত এই মেয়েটা আমার বোন হতেই পারে না। হিয়ার বকবক কানে না তুলে সোজা রুমে চলে গেলাম। এখন ভেজা কাপড় না ছাড়লে জ্বর নিশ্চিত।
ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছে তুর্য। এখনো ভেজা অবস্থাতেই আছে। সিগারেটের ধোঁয়ার সাথে কষ্টগুলো উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। বুকের বাপাশটা ভীষণ ব্যথা করছে। আজ হির নিজ থেকে তার কাছে এসেছিল আর সে ফিরিয়ে দিয়েছে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। সে তো এটাই চাইতো হির তার কাছে আসুক, তাকে আপন করে নিক। কিন্তু এভাবে তো চাইতো না। আপন মনেই হেসে ফেলে তুর্য। হির আসলেই একটা পিচ্ছি। ভালোবাসার মতো জটিল সমীকরণ সে বুঝবে না। তুর্যর এটা আশা করাও ঠিক না। তুর্যর ভালোবাসা কি আদৌ হির কখনো বুঝবে না। সিগারেটে শেষ টান দিয়ে নিচে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল তুর্য। বিছানায় বসে চকোলেট খাচ্ছি আর ভাইয়ার কথার মানে খুঁজছি। কি বললেন কিছুই বুঝিনি আমি। বড় হয়েছে তাই বলে এত জটিল কথা বলতে হবে কেন? একটু সহজভাবেও বোঝাতে পারত বিষয়টা। ভালোবেসে ধরা দেওয়ার অর্থ কি? ভালোবাসা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক। এতটুকু বিষয়কে এত জটিল বানানোর কি দরকার? রাতে সবাই ছাদে আড্ডা বসিয়েছে। আড্ডার মধ্যমণি তুর্য ভাইয়া। আমি চুপচাপ এক কোণায় বসে আছি। বিকেলের কাজের জন্য লজ্জা লাগছে। কেন যেন মনে হচ্ছে ভাইয়াকে ওভাবে বলাতে সে কষ্ট পেয়েছে। আমার নিজেরও খারাপ লাগছে। ভাইয়াকে সরি বলা উচিত। যেই ভাবা সেই কাজ। আড্ডা শেষে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া, সরি, প্লিজ ক্ষমা করে দিন। আমার ওসব বলা ঠিক হয়নি। ইটস ওকে। আর আমিও সরি, তোকে ওভাবে চড় মারা উচিত হয়নি। হ্যাঁ, কি বললি? না মানে আমি শুধু নিজের স্বার্থটাই দেখেছিলাম। আপনার দিকটাও ভাবা উচিত ছিল আমার। যা ঘুমিয়ে পড়। ভাইয়ার ব্যবহার আসলেই উদ্ভট। আমার কথার উত্তর না দিয়ে চলে গেলেন। রাতে হির এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে আর তুর্য নেশা লাগানো চোখে তার দিকে তাকিয়ে আছে। ব্যালকনি দিয়েই হিরের ঘরে ঢুকেছে সে। হিরের মাথার কাছে বসে এক দৃষ্টিতে দেখছে তার ঘুমন্ত পরীর মুখখানা। আস্তে করে হিরের গালে হাত রাখতেই দেখল গালে এখনো কালচে দাগ পড়ে আছে। থাপ্পড়টা দেওয়াতে হির অনেক ব্যথা পেয়েছে বুঝতে পারছে সে। ঠোঁটটাও ফুলে গেছে। হিরের গালে আর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে হিরকে জড়িয়ে ধরল তুর্য। তুই কেন বুঝতে পারিস না তোকে কতটা ভালোবাসি? এত বছর পর যেদিন তোকে প্রথম দেখলাম ইচ্ছে হয়েছিল তোকে কলিজার ভিতর ঢুকিয়ে রাখি। কিন্তু তুই তো আমাকে বুঝতেই পারিস না। তোর মনে কি একবারের জন্য আমার চিন্তা আসে না? সবকিছু তোকে খুলে বলতেও পারি না। কিভাবে তোকে সব বলবো আমি যে নিরুপায়। তুই কি একবারের জন্য আমাকে ভালোবাসতে পারিসনি? কথাগুলো বলতে বলতে দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তুর্যর। হীরের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। এই মুখটার দিকে সারা জীবন তাকিয়ে থাকলেও হয়তো তার পিপাসা মিটবে না। হীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল তুর্য। ঘুমের মধ্যে বারবার মনে হয়েছে কেউ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। কিন্তু ঘুম ভাঙার পর কাউকেই খুঁজে পাইনি। জানি না কি হচ্ছে আমার সাথে এসব। সব সময় মনে হয় কেউ আমার উপর নজর রাখছে। কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম তখন আম্মু ঘরে এলো। হীর, তুর্যদের বাসায় একটু কম যাবি এখন থেকে। তাফসির সাথে দরকার হলে ফোন করে ডেকে আনিস। ওদের বাসায় যাওয়ার প্রয়োজন নেই। কথাটা বলে আম্মু ঘর থেকে বেরিয়ে গেল। আমাকে আর প্রশ্ন করার সুযোগ দিলেন না। কিন্তু তুর্য ভাইয়াদের বাসায় যেতে মানা করল কেন? ভাবতে ভাবতে বাসা থেকে বের হলাম। এখন রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। তখন সেখানে তুর্য ভাইয়া বাইক নিয়ে হাজির হলেন। আমাকে বললেন তিনি কলেজে নামিয়ে দিবেন। আর আমিও কি মনে করে যেন উঠে পড়লাম। ধরে বসো ভালো মতো। ধরেছি তো, কালকের মতো পড়ে গেলে খবর আছে। ভাইয়াকে জড়িয়ে ধরে বসলাম। কিন্তু ভাইয়া বাইক কবে কিনলেন? বাইকটা কার ভাইয়া? কার মানে কি? আমার বাইক। আপনি তো তাফসি আপুর বিয়ের পর চলে যাবেন, তাহলে কেন কিনলেন? কে বলেছে চলে যাব? এখন থেকে দেশেই থাকব। খুব শীঘ্রই বিজনেস দেশে সেট করে ফেলব। ওহ, ভালোই হবে। ভাইয়া, আপনি কি এখনো কালকের জন্য রাগ করে আছেন? রাগ করে থাকলে তোকে নিয়ে এতদূর আসতাম না। রাস্তার মাঝে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। ভাইয়ার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেছে। এই লোক বলে কি?
আমাকে কলেজের গেইটে নামিয়ে দিয়ে ভাইয়া চুল ঠিক করছেন। কালকের মতো আজকেও মেয়েরা ভাইয়ার দিকে তাকিয়ে আছে। এই মেয়েগুলোও না মাত্রাতিরিক্ত ছ্যাঁচড়া। কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই চোখ দিয়ে গিলে খায়। কেন যেন খুব হিংসা হচ্ছে মেয়েগুলোর এভাবে তাকিয়ে থাকা দেখে। আচমকা আমার গালে চুমু বসিয়ে দিলেন তুর্য ভাইয়া। এভাবে সবার সামনে এমন কাজটা করাই আমি থমেরে দাঁড়িয়ে আছি। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, ঘটনা ঘটা আরো বাকি ছিল। বাইক থেকে নেমে ভাইয়া আমার হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। আমি পিছন থেকে আমার হাত টেনে ধরছি, কিন্তু ভাইয়া সজোরে টেনে নিয়ে যাচ্ছেন। আমার বান্ধবীদের সামনে নিয়ে আমাকে দাঁড় করিয়ে দিলেন। নিশ্চিত সবাইকে বলে দেবেন তিনি আমার বফ নয় বরং কাজিন। সবার সামনে আমার এতটুকু সম্মান আর থাকবে না। চোখ মুখ খিচে ধরে বারবার দোয়া করছি যাতে ভাইয়া হাটে হাড়ি না ভাঙে। কিন্তু ভাইয়া যা করলেন তাতে আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেলাম। ভাইয়া সবার সামনে আমাকে হাঁটুতে বসে প্রপোজ করলেন। এখনো ভাইয়া আগের পজিশনেই বসে আছেন আর আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। পুরো কলেজ থমেরে দাঁড়িয়ে আমাদের দেখছে। আমিও ফ্রিজ হয়ে সবটা দেখছি। জান, হাতটা দাও না। ভাইয়ার মুখে জান কথাটা শুনে আমার জান গলা অবধি এসে পড়েছে। যে কোনো সময় বেরিয়ে যাবে। আমি হাত দিচ্ছি না দেখে ভাইয়া নিজেই আমার হাতটা নিয়ে একটা রিং পরিয়ে দিলেন। রিং পরানো অবধিও মানা যেত, কিন্তু এরপর ভাইয়া আমার হাতে একটা চুমু খেলেন। আমি এখনো মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। আমার বান্ধবীরা সবাই তুর্য ভাইয়ার সাথে ভাব জমাচ্ছে, কিন্তু এখন আমি সেটা দেখছি না। আমি শুধু ভাবছি হলোটা কি। ভাইয়া সবার কাছে থেকে বিদায় নিয়ে আমাকে সেখান থেকে নিয়ে চলে এলেন। বাইক চলছে আপন গতিতে, আর আমি পিছনে চিন্তামনির মতো বসে আছি। একটা রেস্টুরেন্টের সামনে এসে ভাইয়া বাইক থামালেন। এবারও হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেলেন। লোকটা কি করতে চাইছেন বুঝতে পারছি না। একটা টেবিলে আমাকে বসিয়ে খাবার অর্ডার করলেন। আমার ফেভারিট বিরিয়ানি অর্ডার করেছেন। আচ্ছা, সে কিভাবে জানলো বিরিয়ানি আমার পছন্দ? আপনি কিভাবে জানলেন আমার বিরিয়ানি পছন্দ? নিজেকে আয়নায় দেখেছিস? কেমন গোলটুসি তুই! দেখলেই বোঝা যায় রিচ ফুড পছন্দ করিস। ভাইয়া আমার ইগো নামক পাখিটাকে আহত করেছেন। একটু স্বাস্থ্য ভালো আমার, তাই বলে এভাবে বলতে পারে না সে। কলেজে ওগুলো কি ছিল? হ্যাঁ, আপনি না বললেন বয়ফ্রেন্ড হবেন না, তাহলে এখন কেন হ্যাঁ করলেন? আমি হ্যাঁ কখন করলাম? ওগুলো তো অভিনয় ছিল। মানে তোকে তো আর সবার সামনে অপমানিত হতে দিতে পারি না, তাই না? তাই একটা নাটক ছিল এটা। এখন সবাইকে বলবি তোরও বফ আছে। ভাইয়ার কথা শুনে হা করে তাকিয়ে আছি তার দিকে। এই লোকটা আসলেই উদ্ভট। কখন কি করে কেউ বুঝতে পারে না। আমি তো একদমই না। তখনই সেখানে বিরিয়ানি চলে এলো, আর আমি দিন দুনিয়া ভুলে বিরিয়ানির উপর হামলে পড়লাম। পেট ভরে খাওয়া শেষে আবার শুরু হলো বাইক রাইড। ভাইয়ার সাথে আজকে কাটানো দিনটা আমার সবসময় মনে থাকবে। হয়তো এতটা খুশি আমি আগে কখনো হইনি। বাসায় সবাই আমাকে আদর করে, কিন্তু একমাত্র আব্বু ছাড়া তেমন কেউ একটা করে না। বড় চাচি, আম্মু, ছোট চাচা চাচি সবাই আমার থেকে একটু দূরত্ব বজায় রাখে। এই জিনিসটা আমায় ভীষণ কষ্ট দেয়, কিন্তু আমি এর কারণ জানি না। খুব ভালো লাগছে আজ ভাইয়ার সাথে। মনে হচ্ছে আমি খোলা আকাশের কোনো মুক্ত পাখি। তুর্য ভাইয়ার মায় পড়ে যাচ্ছি আমি। তার উদ্ভট কাজগুলো এখন আমাকে তার দিকে টানে। আচ্ছা, এই মানুষটা কি সারা জীবন এভাবেই আমাকে সুখে রাখবে? কলেজ যাওয়ার শেষ হওয়ার সময়ে ভাইয়া আমাকে বাড়ির গেইটে নামিয়ে দিলেন। ভাইয়া বাইক ঘুরিয়ে চলে যেতে নিলে আমি পিছন থেকে ডাক দিলাম, ভাইয়া, কালকেও কি এভাবে ঘুরতে নিয়ে যাবেন? কেন, ক্লাস নেই তোর? আছে, কিন্তু এভাবে কেউ কখনো আমাকে সময় দেয়নি। আপনার সাথে কাটানো আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল। আমি কি আপনার কাছে আরেকটা দিন চাইতে পারি? হীরের আকুতি ভরা কণ্ঠে তুর্যর চোখ ভরে এসেছে, কিন্তু সে তার চোখের পানি হীরকে দেখাতে চায় না। তাই হা কিছু না বলে সেখান থেকে চলে গেল। হীর তুর্যর যাওয়ার পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নিজের অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল হীরের চোখ দিয়ে। বিকেলে কোনো কারণ ছাড়াই বেশ কিছুক্ষণ কান্না করলাম আমি।
মাঝে মাঝেই আমার সাথে এমন হয়, কোনো কারণ ছাড়াই চোখে পানি এসে পড়ে। সন্ধ্যার পর তুর্য ভাইয়াদের বাসায় সবাই বিয়ে নিয়ে আলোচনা করছে। আম্মু আগেই আমাকে মানা করে দিয়েছে সেখানে না যেতে। খুব কষ্ট হচ্ছে। বরাবরের মতো এবারও আমাকে বাড়ির সবার থেকে আলাদা করে দেওয়া হলো। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে আপনা আপনিই পানি পড়ছে। হঠাৎ কেউ একজন একটা কফি মগ এগিয়ে দিলেন। সেদিকে ঘুরতেই দেখি তুর্য ভাইয়া হাতে 2টা কফি নিয়ে দাঁড়িয়ে আছেন। এভাবে চোখের পানি ফেললে তো শরীরে লবণ কমে যাবে। কফি খেয়ে মুডটা ঠিক কর। আপনি এমন উদ্ভট কথা কেন বলেন সব সময়? আমার উদ্ভট কথায় তুই বিরক্ত হয়ে যাস যে তাই বলি। কফিটা ভালো হয়েছে কে বানিয়েছে? আমি। আপনি এত ভালো কফি বানাতে পারেন জানা ছিল না। এমন অনেক কিছু আছে যা তুই জানিস না। মানে, এখানে কি করছিলি? নাচছিলাম। তাই নাকি? আমাকে একটু নেচে দেখাতো। আপনি সত্যি উদ্ভট একটা মানুষ। হির, আমাকে ভালোবাসিস? এটা কেমন প্রশ্ন? বাসিস না তো। মগটা দে, নিচে যাব। তুর্য ভাইয়া আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। তার এভাবে চলে যাওয়ায় আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাইয়া কি আমাকে ভালোবাসেন? এজন্যই কি আমার এত কেয়ার করছেন? না না, সে আমার কেয়ার করে না। তাকে তো আমি বুঝতেই পারি না। তার সব কাজ উল্টো আমাকে কনফিউজ করে দেয়। চলবে।